প্রবাসী স্বজনকে নিয়ে ফেরার পথে নোয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা। মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৩ শিশুসহ ৭ জন নিহত। ঘুম থেকে হালদি উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। বরিশালে সামান্য বৃষ্টিতে এই জলাবদ্ধতা। অস্তিত্ব সংকটে থাকা খালের প্রাণ ফেরাতে খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের ৮০০ মিটার নদীতে বিলীন। তীব্র স্রোতে পাতুরিয়ায় লঞ্চঘাটের জেটিতে ভাঙন। শ্রাবণের শেষেও পর্যাপ্ত পানি নেই চলন বিলে। মাছ উৎপাদনে প্রভাব, পর্যটক কমায় নৌকার মাঝিদের আয় ভাটা। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নোয়াখালীর বেগমগঞ্জের একটি মাইক্রোবাস খালে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনকে নিতে লক্ষ্মীপুর ফিরছিলেন তারা। পরে মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন বের হতে পারলেও বাকিরা আটকা পড়ে মাইক্রোবাসের ভিতর। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মাইক্রোবাসটি উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। দুনিয়াটা আর অল্প কত লাগবে চলে যাই কথা কই বাংলা বাজার পার হয়ে চন্দ্রগঞ্জ হুপ বাজারের পাশে আইয়ে গাড়ি দিছে মারি রাস্তার দুই পাশে তো উত্তরময় ওই ঘুমের লগে দিয়ে ঝোঁক দিয়ে উড়ি মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই, ঘুমাইতে আছে সে। এখানে যখন ঘুম থেকে হালদি উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। গাড়ি ডাইরেক্ট খালের ভিতরে পড়ছে ভাই। ও ভাই কি করতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, নিহতদের পরিচয় সম্পর্কে জানা গেল কিনা? এছাড়া মাইক্রোবাসটিতে কতজন ছিলেন, কেউ আহত হয়েছিলেন কিনা? হাফিজ, নিহতদের পরিচয় ইতিমধ্যে জানা গেছে এবং মাইক্রোবাসটিতে ১২ জন ছিলেন বলে ড্রাইভার সহ আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো আমরা যেটি জানতে পেরেছি, এই বাড়িতে এসে এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চৌপল্লী এলাকার কাঁসারি বাড়ি। এই বাড়িতে যে ওমান প্রবাসী বাহারউদ্দিন, তিনি আসলে জীবিকার তাগিদে ৩ বছর আগে পরিবার ছেড়ে ওমান গিয়েছিলেন এবং গতকাল রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি এসেছিলেন এবং তাকে বরণ করার জন্য তার পরিবারের প্রায় ১০ থেকে ১১ সদস্য তারা গিয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে রাত্রে ১২টার পর তারা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আজকে আসার পথে কিন্তু ভোর আনুমানিক ৫:৩০টায় নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে সীমান্ত এলাকা চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় তারা কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার সংলগ্ন যে খাল রয়েছে সেখানে পড়ে যায় এবং সেখানে কিন্তু গাড়িতে যে ১২ জন ছিল তার মধ্যে ৩ শিশু এবং ৪ নারী সহই কিন্তু ১২ জন ছিল। তার মধ্যে পুরুষ যে ৫ জন ছিল ড্রাইভার সহ তারা কিন্তু বের হয়ে যেতে পারলেও নারী এবং শিশুরা তারা কেউই বের হয়ে যেতে পারেনি এবং তারা সবাই কিন্তু ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তাৎক্ষণিক কিন্তু হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে আসলে মরদেহগুলো উদ্ধার করে এবং যারা আহত অবস্থায় ছিলেন তাদেরকে নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, ক্লিনিকগুলো রয়েছে সেগুলোতে নিয়ে গেছে। তো আমি আজ সকালে এর আগের খবরে দেখিয়েছিলাম আসলে হাইওয়ে থানার সামনে যে মাইক্রোবাসটি সেটি আসলে ভেঙে কি অবস্থায় সেটি দেখিয়েছি। আমরা এখন আছি আসলে যে সেই বাহারউদ্দিনের বাড়িতে। আমরা এসে কথা বলেছি বাহারউদ্দিন এবং তার বাবা আব্দুর রহিমের সাথে। বাহারউদ্দিন আসলে আমাদেরকে জানিয়েছেন তিনি আসবেন ভেবে তার যে নিকটাত্মীয় এবং স্বজনরা, তার স্ত্রী, তার কন্যা সহ তার নানি, তার ভাতিজি সবাই কিন্তু গিয়েছিলেন তাকে বরণ করে আনতে এবং আসার পথে কিন্তু তার একমাত্র যে কন্যা সন্তান সে এবং তার স্ত্রী সহই কিন্তু নিকটাত্মীয় একই পরিবারের ৭ জনই মারা যান এবং এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি জানার পর থেকে কিন্তু এখানে স্থানীয়রা ভিড় করছেন এবং অনেকে কান্না করছেন। নিকটাত্মীয় যারা রয়েছেন
খবর পেয়ে এখানে ছুটে এসেছেন হাইওয়ে থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন চন্দ্রগঞ্জের, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থল থেকে যেহেতু যারা মারা গেছেন তাদের নিকটাত্মীয়রা মরদেহগুলো এই বাড়িতে নিয়ে এসেছেন, সেজন্য তারা আসলে মরদেহগুলোর পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটির বিষয়ে কথা বলার জন্য কিন্তু তারা এসেছেন এবং তারা তাদের নিকটাত্মীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আসলে এই মরদেহগুলো পরবর্তী কি ধরনের ব্যবস্থা নেবে সেগুলো সম্পর্কে জানার জন্য এসেছেন। তো আসলে এই ছিল হাফিজ এখন পর্যন্ত যে 7 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আমার কাছে এখন অবধি সব শেষ। হাফিজ। অস্তিত্ব সংকটে ভুগছে বরিশাল শহরের মাঝে বয়ে চলা খাল। একাধিকবার খাল খননের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান না মেলায় সামান্য বৃষ্টিতেই নগরী জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে দীর্ঘদিন পরে ফের খালগুলোর প্রাণ ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যার অংশ হিসেবে চলছে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। গাঢ় সবুজ প্রকৃতি, নীল শুভ্র আকাশের ঠিকানা ছিল বরিশাল। এসব সৌন্দর্যের কেন্দ্রই ছিল ছন্দময় প্রবাহমান আঁকাবাঁকা খাল। শহরের বড় আশীর্বাদ সেই খালগুলোই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। দখল দূষণে অস্তিত্ব হারিয়ে যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। নগরীর বেশিরভাগ খাল পরিণত হয়েছে নগরবাসীর বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা ফেলার জায়গায়। দীর্ঘদিন ধরে খননের অভাব আর নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে যা পরিণত হয়েছে নালায়, যাতে সামান্য বৃষ্টিতে নগর জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে এসব খালের প্রাণ ফেরাতে এবার খনন শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাস্তাঘাটে পানি ওঠে, আপনার অনেক ময়লা, হাঁটা যায় না, তারপর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কিন্তু এখন যে তারা উদ্যোগটা নিয়েছে খুবই একটা ভালো উদ্যোগ। এখন পরিবেশ ভাটা জোয়ারে পানিগুলো আইতেছে, সৌন্দর্য দেয় ডালিমের মতন, এটাই তো আমরা শুনতে চাইছি। আর আমরা ভীষণ খুশি এলাকাবাসী, আমরা যা বরিশালবাসী, যে খালটা আমাদের একেবারে আগের মতন বহমান হয়েছে। বরিশাল নগরে বিভিন্ন খালের পার সংরক্ষণ সহ পুনরুদ্ধার ও পুনর্খননে শুরু হয়েছে কর্মযজ্ঞ। বাস্তবায়নে এরই মধ্যে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প, যা বাস্তবায়ন হলে নগরীর দৃশ্যপট পাল্টে যাবে বলছেন কর্মকর্তারা। নদী খাল এই তিনে বরিশাল, যদিও বরিশালকে বলা হয় যে এটা প্রাচ্যের ভেনিস। যতগুলো খাল আমি পরিষ্কার করেছি প্রত্যেকটা খালের দুই পাশে 100 মিটার পর পর, 250 মিটার পর পর, যেখানে ঘনবসতি ওখানে 100 মিটার পর পর, যেখানে হালকা জনবসতি সেখানে 250 মিটার পর পর আমি খাল পারে রাস্তার পাশে ডাস্টবিন করতেছি। ডাস্টবিন করছে, মানুষ ময়লা ফেলবে ডাস্টবিনে। কিছুদিন আগেও ময়লা আবর্জনায় যে খালের পানি দেখাচ্ছিল দায়, এখন সে খালে জাল প্রস্তুত করা হয়েছে মাছ ধরার জন্য। খালের পানিতে ছুটে বেড়াচ্ছে হাঁসের দল। বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল খনন ও সংস্কারের বিকল্প নেই বলছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই খালগুলোকে যদি আগের মতো প্রবহমান করা যায় তাহলে বরিশালের পরিবেশ কিছুটা হলেও একটা ইতিবাচক দিক আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব থাকলেও পাকিস্তান আমলে সেই সংখ্যা কমে দাঁড়ায় 46টিতে। আর 1971 সালে মেলে 22 থেকে 23টি খালের অস্তিত্ব, যা বর্তমানে 7টিতে ঠেকেছে। একসময় বরিশাল নগরীর ভেতর দিয়ে অসংখ্য ছোট বড় খাল বহমান ছিল। সময়ের পরিবর্তনে এবং দখল দূষণে সেই খালগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু এবার বরিশাল সিটি কর্পোরেশন এই খালগুলো উদ্ধারে কাজে নেমেছে। এর মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ সহ এই খালগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধটির 800 মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ফলে ঝুঁকির মুখে রয়েছে সেতু সংলগ্ন অবকাঠামো ও হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ। অব্যাহত ভাঙন ঝুঁকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন অন্তত 600 পরিবার। সজীব খানের ছবিতে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। মঙ্গলবার ফজরের নামাজের পরপরই নদীগর্ভে বিলীন জাজিরার পদ্মাপাড়ের আলম খাঁ কান্দি জামে মসজিদের দোতলা ভবন। নদী তীরে পড়ে আছে মসজিদের ধ্বংসাবশেষ। পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধের 0 পয়েন্ট এলাকার শেষের 30 মিটার সহ বিলীন হয় 110 মিটার এলাকা। এ চিত্রই বলে দেয় পদ্মার ভয়াল রূপ।
গেল ৭ জুলাই থেকে অব্যাহত ভাঙনে ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট, গাছপালা সবকিছুই নদীতে হারিয়ে গেছে। ভাঙনের তীব্রতায় যার যা আছে তা নিয়ে নিরাপদ আশ্রয় ছুটছেন ভাঙন কবলিত মানুষ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদ সহ ১ কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন ভাঙন, অভিযোগ নদী পাড়ের মানুষের। এই মসজিদে আজকে সকালে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরই ভাঙ্গা শুরু হইয়া গেল, মসজিদটা ভাঙিয়ে নিয়ে গেল। এখন যে আমরা কোথায় নামাজ পড়বো তা বুঝতে পারতেছি না। ভাঙতে ভাঙতে একটা মসজিদে চলে গেল। এখন মসজিদের পিছনে যে বাড়িঘরগুলো আছে এই নিয়ে আমরা সরাইতেছি। এরকম বাজে ভাঙতেছে যাতে আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই। পানি অনন ভোট ওনরা কাজ করতে চাইছিল, বিবের বাধার কারণে কাজটা হতে পারে নাই। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর আর দোকানসহ অন্তত ৪০টি স্থাপনা, আশ্রয়হীন ২৮০টি পরিবার। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারগুলোর দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ আর বসবাসের জন্য এক টুকরো জমি। তাহলে আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাই থাকবো আর কোথায় কি করবো, এটা তো আমরা সরকারের কাছে আমরা এই আবেদন জানাইলাম। দোকান নাই কি করে খামানো, অনেক খালি আধার টাল আছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে পড়তেছে, আমার থাকার কোনো জায়গা নেই বা আমাদের কোনো স্থান নাই। আমরা দিন বাদে একবেলা খাই, রাস্তায় ঘুরি। ঝুঁকির কথা আগেই জেনেছিল পানি উন্নয়ন বোর্ড। জরিপের এমন তথ্য লিখিতভাবে জানিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে নেয়নি বিবিএ। তারা সাফ জানিয়ে দেয় এ কাজ পানি উন্নয়ন বোর্ডের নয়। ভাঙন প্রতিরোধে এখন আপৎকালীন বালুভর্তি জিওব্যাগেই একমাত্র ভরসা, বলছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের হচ্ছে এখানে জরুরি আপৎকালীন কাজ করে এখানে পার্মানেন্টভাবে এই ভাঙন প্রতিরোধ করা আসলে সম্ভব না। তো আমাদের পাশাপাশি আমাদের একটা প্রকল্পেরও প্রস্তাবনা আছে। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, এইখান থেকে শুরু করে একদম পদ্মা ব্রিজের পর্যন্ত আর কি, প্রায় ২ কিলোর মতো। একই জায়গায় একাধিক অর্গানাইজেশন কাজ করতে পারে না। তো এই স্বচ্ছতার কারণেই মূলত পরে তাদের অনুমতি না পাওয়ার কারণে এখানে হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এই জায়গাটাকে বাইরে রেখে প্রকল্প প্রস্তাবনা পাঠায়। ২০১২-১৩ অর্থ বছরে ১১০ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ২০২২ সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। এই ধ্বংসাবশেষেই বলে দেয় কতটা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। প্রকৃতির এই নিষ্ঠুর আচরণে এরকম শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘর ছাড়া হয়ে তারা বসবাস করছেন মানবতর জীবনযাপন। তাদের দাবি স্থায়ী বাঁধের পাশাপাশি এ সকল আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন আজও ভাঙনের তীব্রতা রয়েছে কিনা, আর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তৎপরতা কেমন? উজ্জ্বল, ভাঙন কিন্তু থামছে না। শরীয়তপুরের জাজিরার পদ্মা তীর কিন্তু প্রতিদিনই ভাঙছে। আজও সকালে সেই ভাঙনের ভয়াল রূপ দেখেছে কিন্তু উকিলউদ্দিন মুন্সিকান্দি গ্রামের বাসিন্দারা। সকালে এই গ্রামের প্রায় ১৫০ মিটার এলাকা ভেঙে গেছে এবং এর ফলে কিন্তু এইখানকার যে বাসিন্দারা আছে তাদের অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিতে পারলো, অনেকেই কিন্তু তাদের ঘরবাড়ি আবার সরাতেও পারেনি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে, গাছপালা নিয়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো এখনও কিন্তু এই ভাঙন আতঙ্কে এখানকার যারা বাসিন্দা আছেন তারা তাদের ঘরবাড়ি সরিয়ে খোলা স্থানে রাখছেন, রাস্তার ধারে রাখছেন এবং দেখছি যে অনেকে কিন্তু এই তাদের মালামাল নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতেও ছুটে যাচ্ছেন। ভাঙন এতটা তীব্র যে এখানকার প্রায় ৫০০ মিটার এলাকার মানুষ তাদের প্রত্যেকেই তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে ব্যস্ত। যাদের যা সহায় সম্বল আছে তা নিয়ে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজছেন। আর পানি উন্নয়ন বোর্ড কিন্তু ভাঙনের শুরু থেকেই তাদের কার্যক্রম চালাচ্ছে। তারা বালুভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছেন। এখন কিন্তু আবার নতুন করে তারা টিউবও ফেলছেন ভাঙনের এই তীব্রতা দেখে। কিন্তু সব
কিছুই কিন্তু এই ভাঙনের কাছে হার মানছে। আমরা দেখছি যে সেই জিও ব্যাগ এবং জিও টিউব কিন্তু কোনো কাজেই আসছে না, সেগুলো নিয়েও ভেঙে যাচ্ছে। গতকাল যে দোতলা মসজিদটা ভেঙেছে তার থেকে 300 মিটার দূরত্বে আবার এই ভাঙন, এবং ভাঙনে কিন্তু মানুষ নিঃস্ব হচ্ছে এবং আশ্রয়হীন হয়ে পড়ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছেন যে ইতোমধ্যেই কিন্তু তারা তালিকা তৈরি করছেন। তারা 150 পরিবারকে এরই মধ্যে কিন্তু টিন এবং শুকনো খাবার, চাল এই জাতীয় খাবার দিয়েছেন, কিন্তু এ সকল পরিবার যারা রয়েছে তারা কিন্তু আশ্রয়ের জায়গাটুকু এখনও পায়নি। তো জেলা প্রশাসন বলছেন তারা যেই খাস জমি রয়েছে সেই খাস জমির সন্ধান করে সেখানে আশ্রয়ের ব্যবস্থা করবেন। একটু জানিয়ে রাখি উজ্জ্বল, মূলত পদ্মা সেতুর যে ভাটিতে, এই ভাটিতে 2 কিলোমিটার এলাকা একটি বাঁধ নির্মাণ করেছিল বিবি, এবং সেই বাঁধ কিন্তু একটি অস্থায়ী বাঁধ ছিল, এবং এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ড একটি জরিপে বলেছিলেন যে এই বাঁধটি 2 বছর আগেই ঝুঁকিপূর্ণ ছিল এবং তারা সেটি তাদের প্রকল্পের অন্তর্ভুক্তও করতে চেয়েছিলেন, কিন্তু সেই কাজটি কিন্তু বিবিএর আপত্তির কারণে করতে পারেননি। এর ফলেই কিন্তু এই ভাঙন, এবং এই ভাঙন রক্ষায় এখন কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এই জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তো একদিকে ভাঙন কিন্তু চলছেই উজ্জ্বল, এবং ভাঙনের দিশেহারা হয়ে পড়ছেন এই জাজিরার পৈলান কান্দি, উকিলুদ্দিন মুন্সিকান্দি, মাতবরকান্দি এবং আলমখার কান্দি 4টি গ্রামের মানুষ, এবং নদী তীরে যে বাঁধ ছিল, সেই অস্থায়ী বাঁধ ছিল তাদের একমাত্র রাস্তা, সেই রাস্তাটিও কিন্তু তাদের চলে গেছে। এখন প্রায় 600 স্থাপনা এখনও কিন্তু হুমকির মুখে রয়েছে। প্রতিনিয়ত তারা হুমকির মুখে থেকেই আতঙ্কিত হয়ে তারা রাত কাটাচ্ছেন, এমনটা আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন উজ্জ্বল। শরীয়তপুরের জাজিরায় বেড়েছে নদী ভাঙনের তৎপরতা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। এদিকে পদ্মার ভাঙনে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এছাড়া মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থা অন্য জেটির। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আসাদুজ্জামান। আসাদ, জানাবেন এই জেটি ভাঙার ফলে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, আর জেটি মেরামতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি পাটুরিয়া লঞ্চ ঘাটে। তো আমার পেছনে যে জেটিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 নাম্বার, আর তার পেছনে রয়েছে 2 নাম্বার। তো কালকেই কিন্তু 2 নাম্বার যে জেটিটি রয়েছে সেটি কিন্তু একেবারে পুরো ভেঙে কিন্তু পানিতে চলে গেছে। আর আমার পেছনে যেটা রয়েছে সেটা কিন্তু এমন অবস্থায় রয়েছে, এটা যে কোনো সময় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে অনেক ঝুঁকিতে রয়েছে। তো আপনি যে প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে যাত্রী দুর্ভোগের কথা, তো যখনই কাল বিকেলবেলা ওই জেটিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, তখনই কিন্তু যে পাটুরিয়ার যে 2 নাম্বার রিজার্ভ যে ফেরিঘাটটি রয়েছে আমার পেছনেই রয়েছে, সেই ফেরিঘাটটি, সেখানে কিন্তু কাল বিকেলবেলাতেই কিন্তু লঞ্চ ঘাটটি স্থানান্তর করা হয়েছে। অর্থাৎ লঞ্চগুলো সেই ফেরিঘাটের 2 নাম্বার ফেরিঘাটেই ওখানে ভিড় করছেন, এবং সেখান থেকে কিন্তু যাত্রীরা পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন। তো ভোগান্তি যাত্রীদের তেমন একটি নেই, কিন্তু এই যে পাটুরিয়া জেটিগুলো বিলীন হয়ে গেল পদ্মার তীব্র ভাঙনের ফলে, পাশে জেটির পাশেই কিন্তু কিছু স্থাপনা রয়েছিল, ছোট ছোট দোকানপাট, সেগুলো কয়েকটি কিন্তু তারা সরিয়ে নিয়েছে, কারণ ভাঙন ঝুঁকিতে রয়েছে। তো আমরা এখানে আসার পর যে বিষয়টি দেখতে পেয়েছি যে বেশ কয়েকদিন যাবতই কিন্তু পদ্মার তীব্র ভাঙন লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু জেটির যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোর নিচের থেকে মাটি সরে যাওয়ার কারণে কিন্তু এই দুরবস্থা হয়েছে। তো আমরা কথা বলেছি পোর্ট অফিসারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যখন একটা জায়গা ভাঙে তখন তাদেরকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অবজারভেশন রাখতে হয়, তার পরবর্তীতে তাদের ব্যবস্থা নিতে হয়, কারণ ভাঙনের যে অবস্থা, নিচে কোনো মাটি নেই, যার কারণে কিন্তু এখন তারা চাইলেও কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তারা জানিয়েছেন যে আপাতত ওই পাটুরিয়ার 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ চলাচল ওখানে করবে, আর এখানে 24 থেকে 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পর তারা পর্যবেক্ষণ করবেন, এবং তারা কিন্তু জিও ব্যাগও কিছু এনে রেখেছেন, কিন্তু সেগুলো কিন্তু এখনো ফেলা হচ্ছে না, কারণ যে অবস্থা রয়েছে সেগুলো এখন ফেললে পুরোপুরি নদীগর্ভে চলে যাবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো আরেকটা বিষয় জানিয়েছে যে স্থানীয়রা জানিয়েছেন, যারা এখানে কর্মরত তারা জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ এখানে দেখার পরেও বিআইডব্লিউটি কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ার কারণেই এই জেটির এই দুর্দশা হয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে পাটুরিয়া লঞ্চ ঘাটের জেটির সর্বশেষ সংবাদ।
জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আর কি আয়োজন রয়েছে জানাবেন? উজ্জ্বল, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে সকাল থেকেই কিন্তু এই যে বরিশাল নগরীর সদর রোডে বিএনপির যে স্থায়ী কার্যালয় রয়েছে সেখানে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী এসে ভিড় করেছেন এবং এই সময় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হচ্ছেন। এবং এই মুহূর্তে দেখছেন আমার পেছনেও কিন্তু যারা নারী সদস্যরা রয়েছেন, নারী নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে, 30টি ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন। এছাড়া উত্তর জেলা থেকে বিভিন্ন উপজেলার যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই বরিশালের যে সদর রোডে যে বিজয় র্যালি উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে এই আজকের এই অনুষ্ঠানে জাতীয় স্থায়ী কমিটির এবং স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি কিন্তু উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান রয়েছেন। এছাড়াও জাতীয় নির্বাহী কমিটির বেশ কিছু সদস্য সহ বরিশাল মহানগরের কিংবা জেলার যারা সদস্যরা রয়েছেন কিংবা সদস্য সচিব যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এবং বরিশালের সদর রোডের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীদের আনাগোনা এবং পদচারণায় পুরো মুখরিত হয়ে উঠেছে এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে তারা নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত হচ্ছেন এবং তারা বিভিন্নভাবে বক্তব্য রাখছেন। যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এরপর যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, তিনিও কিন্তু বক্তব্য রাখবেন। এরপরই কিন্তু বরিশাল এই সদর রোড থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি বরিশালের ফজলুল অ্যাভিনিউ হয়ে বরিশালের যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করবে। এবং আমরা সকাল থেকেই দেখেছি যে 10টা থেকেই যে বরিশালের বিভিন্ন ওয়ার্ড থেকে র্যালিগুলো এই অনুষ্ঠানের স্থলে আসছে এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, আন্দোলনের সময়কার ছবি, এছাড়া তাদের নেতাকর্মীদের ছবি নিয়ে তারা কিন্তু এই অনুষ্ঠানের স্থলে আসছে এবং সেখান থেকেই কিন্তু তারা নানা রকম স্লোগান দিচ্ছেন। এবং বক্তারা এই মুহূর্তে যে বক্তব্য রাখছেন মঞ্চে তারা বলছেন যে আসলে যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচন তারা তরুণদের নিয়ে করতে চান, একই সাথে বৈষম্যহীন এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই তারা কিন্তু এই আজকের বিজয় র্যালিটি অনুষ্ঠিত করছে। এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হোক এবং সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন তারা আসলে চাচ্ছেন, যার মাধ্যমে বরিশাল কিংবা দেশের যে সংস্কার কিংবা বৈষম্য দূরকরণ সেগুলো কিন্তু তারা আসলে দূর করতে চান। এমন প্রত্যাশা নিয়েই তারা আজকের এই সমাবেশে যোগদান করছেন এবং একই সাথে তারা যে বিজয় র্যালিটি রয়েছে সেটিও কিন্তু অনুষ্ঠিত করবে কিছুক্ষণ পর। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং বিভিন্ন ধরনের জাতীয় পতাকা সহ তারা কিন্তু এই অনুষ্ঠানের স্থলে উপস্থিত হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিজয় র্যালিটি অনুষ্ঠিত হবে। তাতে বরিশালের যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করেছেন আয়োজকরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিজয় র্যালি হচ্ছে মাগুরাতেও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন বিশ্বজিৎ বাপি। জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি বলছেন? স্বৈরাচার আওয়ামী লীগের পতনের যে আজ 1 বছর পূর্তি উপলক্ষে মাগুরা কিন্তু জেলা বিএনপি কিন্তু তারা কিন্তু মিছিল, আনন্দ মিছিল তারা কিন্তু করছে। গতকাল থেকেই কিন্তু এই মিছিলের ধারাবাহিকতা শুরু হয়েছে এবং তার ধারাবাহিকতা আজকেও কিন্তু তারা বেশ বড় আকারে মিছিল করবে। এই মিছিলটি মাগুরা স্থানীয় নোমানী ময়দান থেকে শুরু হয়ে এই মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এই নোমানী ময়দানে কিন্তু এই মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে আছি আমরা নোমানী ময়দানের গেটে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মীরা বিএনপি, কৃষক দল, ছাত্র দল, যুব দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের 4টি উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই নোমানী ময়দানে আসছে এবং নোমানী ময়দানে ইতিমধ্যে কানায় কানায় এই নোমানী ময়দানে কিন্তু নেতা কর্মীদের পদচারণায় কিন্তু মুখরিত হয়েছে উঠেছে। তা আমরা বিএনপির যে নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে 1 বছর হইলেও এখনো কিন্তু নির্বাচনের যে দিন তারা কিন্তু
ঠিক হয়নি বলছে, এবং তারা বলছে যে অচিরেই যে সাধারণ জনগণের ভোটে যে একটি নির্বাচিত সরকার কিন্তু চান এই বিএনপির নেতাকর্মীরা আরো যেটি জানিয়েছে যে আওয়ামীর যে দুঃশাসনের যে 17 বছর পর তারা আর নির্যাতিত হতে চান না। তারা আগামীতে যে তারা দ্রুতই একটি নির্বাচনের দাবি করছেন, এবং যে নির্বাচনটি সাধারণ জনগণ যাতে ভোট প্রয়োগ করতে পারে এবং জনগণের ভোটে যারা নির্বাচিত হবে সেইভাবেই কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা কিন্তু নির্বাচনটি চান। তো আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে জেলা বিএনপি গতকাল থেকেই মাগুরায় কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি, আনন্দ মিছিল, তারা শহীদদের জন্য তারা কিন্তু শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং তার ধারাবাহিকতায় কিন্তু আজকে এই স্থানীয় নোমানী ময়দান থেকে কিন্তু তারা কিন্তু একটা বড় মিছিল কিন্তু শহর প্রদক্ষিণ করবে। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিলটি শুরু হবে। মাগুরা জেলা বিএনপির যে আনন্দ মিছিল থেকে এই ছিল সর্বশেষ। দাপ্তরিক হিসেবে কাজ হয়েছে 65%, অথচ 83% অগ্রগতি দেখিয়ে 20 লাখ টাকার বিল উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী। অন্য দুটি বিলে অনুমোদন চান আরও 27 লাখ টাকার। হবিগঞ্জের আজমেরীগঞ্জ এলজিডির অফিসের প্রকৌশলীর এমন বিলে স্বাক্ষর করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর প্রেক্ষিতে বদলি আদেশে দ্রুত উপজেলা ছাড়েন সংশ্লিষ্ট ওই প্রকৌশলী। হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কাজল সরকার। হবিগঞ্জের আজমেরীগঞ্জের শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের মাঝামাঝি। কিছুদিন কাজ চললেও প্রায় 1 বছর ধরে তা বন্ধ। একই চিত্র চৌধুরী হামদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও, যদিও সম্প্রতি কিছু কাজ শুরু করেছে ঠিকাদার। মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন। প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলেও গত 2 বছরে শুরু হয়নি টয়লেট নির্মাণের কাজ। আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না, চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি। শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর ডিজাইনে তো আর সব কিছু বোঝা যায় না। এখন হয়তো 50%-এর মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন যে ওয়ালগুলা। আর এরপর আমাদের প্রধান শিক্ষকের যেটা এটা একেবারেই শুরু হয় নাই। 2022-23 অর্থ বছরে পিইডিপি 4 প্রকল্পে উপজেলার 4টি বিদ্যালয়ের সীমানা প্রাচীর এবং 5টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষ ও টয়লেট নির্মাণের জন্য 2023 সালের জুলাইয়ে কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। কাজ পান মোহাম্মদ গোলাম ফারুক নামে এক ঠিকাদার। 62 লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণ কাজে 3 ধাপে বিল তুলে নেন 32 লাখ টাকা। উপজেলা এলজিইডি অফিসের তথ্যমতে জুলাই শেষে এ প্রকল্পের কাজের অগ্রগতি 65%, অথচ এপ্রিলেই 83% অগ্রগতি দেখিয়ে আরও 20 লাখ টাকার বিল তোলার চেষ্টা করেন প্রকৌশলী আয়েশা আক্তার। ওই ঠিকাদারের অন্য দুটি কাজের প্রায় 27 লাখ টাকার বিলও ইউএনওর কাছে উপস্থাপন করেন তিনি। তবে অসামঞ্জস্যপূর্ণ বিলগুলোর অনুমোদন দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৈতিক দায়িত্ববোধ থেকে এমনটা করেছেন বলে জানান তিনি। আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। এ বিষয়ে জানতে আজমেরীগঞ্জ এলজিইডি অফিসে যান সাংবাদিকরা। দিনভর অপেক্ষা করেও দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের। পরে জানা যায় বদলি আদেশে হবিগঞ্জ ছেড়েছেন তিনি। আমি ফোনে আসলে এই ধরনের কোনো অফিসিয়াল কোনো বিষয়ে কথা বলতে আগ্রহ পাচ্ছি না। ঠিক আছে, এটা আপনাকে বুঝতে হবে, আমাদের অফিসিয়াল কিছু বাধ্যবাধকতা আছে। আমি ফেস টু ফেসে আপনাকে পরে জানাবো। এদিকে ঠিকাদার বলছেন অতিরিক্ত বিল বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে আংশিক অনুমোদন দিতে পারতেন। তার দাবি ইউএনও ক্ষোভ বা ক্ষমতা দেখিয়ে বিলগুলো ফেরত পাঠিয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, অতিরিক্ত বিল প্রদানের কোনো বিধান নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সাহেব উনি ইচ্ছা করলে বিলটা যদি এক্সেস বিল থাইকা থাকে ওই বিলটা উনি কর্তন কইরা
একটা পার্ট পেমেন্ট উনি দিতে পারতেন যদি ওনার এরকম উদ্দেশ্য থাকতো যে না ঠিকাদারকে আমি কাজের উন্নয়নের জন্য কাজের স্বার্থে আমি একটা পার্ট পেমেন্ট দিই, কিন্তু ফুললি ওনার খুব অথবা ওনার যে ক্ষমতা এটা মোটামুটি পুরাটাই উনি এখানে মধ্যে অ্যাপ্লাই করছেন। উপজেলা ইঞ্জিনিয়ার ও ইউএনও ডিডিও যদি এরকম সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই, যদি এরকম বিল প্রদান করা হয়ে থাকে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহল বলছে ইউএনওর উদ্যোগে অনৈতিক বিল আটকে গেলেও জড়িতদের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ভবিষ্যতে বিল পরিশোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি সবার। ময়মনসিংহের ভালুকায় সৌদি খেজুরের বাগানে থোকায় থোকায় ঝুলছে নানা জাতের খেজুর। এবার ফলন ভালো হওয়ায় খুশি বাগান মালিকরা। এসব খেজুর বাজারে বিক্রি হচ্ছে 1 থেকে 3,000 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন বাগানে কি কি জাতের ফলন হচ্ছে খেজুরের? উজ্জ্বল, ময়মনসিংহের ভালুকায় আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে হবিরবাড়ি ইউনিয়নের একটি জায়গা। এখানে মুফাজ্জল মিজান নামে একটি সৌদি আরবের জাতের বিভিন্ন জাতের খেজুর বাগান রয়েছে। এই খেজুর বাগানে আছি আমরা এবং এখানে এসে যেটি দেখেছি যে এখানে প্রচুর গাছ রয়েছে খেজুরের এবং বিভিন্ন জাতের খেজুর গাছ রয়েছে, যেখানে থোকায় থোকায় ঝুলে আছে বিভিন্ন গাছে খেজুর এবং এবার প্রচুর ফলন হয়েছে। অর্থাৎ এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি খেজুরের ফলন হয়েছে এখানে। আমরা এখানে যিনি খেজুর গাছের বাগানের যিনি মালিক মুতালেব, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে তার এখানে বর্তমানে প্রায় 6 বিঘা জমিতে সৌদি আরবের বিভিন্ন জাতের খেজুরের গাছ রয়েছে এখানে 6 বিঘা জমিতে, এবং আরও 8 বিঘা জমিতে খেজুরের বাগান রয়েছে। সেটি হচ্ছে সৌদি আরবের সাথে দেশীয় জাতের খেজুর গাছের একটি ক্রস করে গাছ তৈরি করা হয়েছে, যেগুলোকে থেকে রস নামানো হবে, এবং সেটিও প্রায় 8 বিঘা জমিতে রয়েছে। এবং এখানে যে জাতের খেজুর রয়েছে আমরা জানতে পেরেছি, এখানে যিনি খেজুর বাগানটি করেছেন মুতালেব, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে আজওয়া, সুক্কারি, আমবাগ, বকরি জাতের খেজুর রয়েছে এবং প্রত্যেকটি যেগুলো ফল দেওয়ার উপযোগী যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের বেশ ফলন হয়েছে এবং এক একটি থোকায় 5 থেকে 6 কেজি করে খেজুর রয়েছে বলে এখানে আমাদেরকে জানানো হয়েছে। এবং এইখানে যে জাতের খেজুরগুলো রয়েছে এই খেজুরগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। এখানে 1000 থেকে 3500 টাকা পর্যন্ত প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে পাইকাররা কিন্তু এখানে আসছেন, এসে এখান থেকেই বাগান থেকেই সেই খেজুরগুলো নিয়ে যাচ্ছেন এবং আশপাশের যে বাজার রয়েছে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই খেজুর বিক্রি হচ্ছে। এবং এখানে বাগান মালিক যিনি রয়েছেন তিনি যেটি জানিয়েছেন যে এখানে সৌদি আরবের খেজুরের যে স্বাদ ঠিক একই ধরনের স্বাদ এবং মিষ্টতা রয়েছে এখানকার যে খেজুরগুলো রয়েছে সবগুলো জাতের খেজুরেই। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে খেজুর বিক্রির পাশাপাশি এখানে কিন্তু খেজুরের যে গাছ রয়েছে সেগুলোও কিন্তু বিক্রি হয়। এখানে খেজুরের বিচি থেকে যে গাছগুলো তৈরি করা হয়েছে সেই গাছগুলো 1000 থেকে 5000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে এবং এখানে কলম তৈরি করে যে গাছ তৈরি করা হয় সেই গাছগুলো কিন্তু 10,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। বিশেষ করে যে বড় গাছগুলোতে খেজুর ধরেছে সেই গাছগুলো যদি কেউ কিনতে চান তাহলে 1 লাখ থেকে 1,20,000 টাকা গুনতে হয় এবং প্রতি বছর কিন্তু এই ধরনের বড় প্রায় 50 থেকে 60টি বড় গাছ বিক্রি হয় এবং 1 থেকে 300 পর্যন্ত ছোট গাছ বিক্রি হয় এবং সব মিলিয়ে প্রতি বছর এই বাগান থেকেই প্রায় 10 লাখ টাকার বেশি খেজুর বিক্রি হয় বলে আমাদেরকে জানিয়েছেন। তো এটি ছাড়াও কিন্তু ভালুকায় আরও বেশ কয়েকটি খেজুর বাগান তৈরি হয়েছে সৌদি আরবের জাতের। তো এই ছিল আমার কাছে ভালুকা থেকে সর্বশেষ। জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি। এই মুহূর্তে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই সংগ্রাম ও আন্দোলনকে দমন করতে চেয়েছে। বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলা, 10 বছর সাজা দিয়ে 6 বছর কারাগারে আটক করে রেখেছিল। 5ই আগস্ট তিনি মুক্তি পেয়েছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে, মৃত্যুদণ্ড দিয়েছে। কারাগারেই অনেকে মৃত্যুবরণ করেছেন। বিএনপিকে নেতৃত্ব শূন্য করে ধ্বংস করে দিতে চেয়েছিল। নির্যাতিত, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি কর্মী, নেতা কর্মী লড়াই করেছে। মানুষের এই সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা 5ই আগস্ট। এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেই ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করেন। এই ধারাবাহিকতায় গতকাল প্রফেসর ইউনূস 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি। গুলশানে রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি ছিলাম সেখানে। শ্রাবণের শেষ ভাগে এসেও পর্যাপ্ত পানি নেই দেশের বৃহত্তম উন্মুক্ত জলাশয় চলন বিলে। পর্যাপ্ত বৃষ্টি আর উজানের পানি না আসায় পানির সংকটে পড়েছে বিলটি। এতে মারাত্মক প্রভাব পড়েছে এই জলাশয়ের মাছ উৎপাদনে। অথই জলরাশির সাথে নৌকার মিতালি না হওয়ায় দেখা মিলছে না পর্যটকদের। এতে আয় কমেছে বিলের নৌকার মাঝিদের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। চলন বিল দেশের বৃহত্তম উন্মুক্ত এই জলাশয়ের পানি একসময় চলমান থাকায় নাম হয়েছিল চলন বিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জুড়ে বিস্তৃত এই বিল জুড়ে এখন টলমলে পানি থাকার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। গত বছর যেখানে 2 থেকে 3 ফুট পানি ছিল হাঁসের জলকেলি আর কৃষক ধরেছে মাছ, সেখানে এবার সেই বিলেই গরুকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে কৃষক। মাছ তো শুকানোর পরে মরে গেছে, ক্ষতি তো হছেই। তা আবার যাই হোক একটু পানি আসছিল, এই পানি যদি ধরে থাকতো তাহলে মাছটা হয়তো থাকতো। বন্যা না হলে সমস্যা আমার এই এলাকার সমস্যাই। এই যে জমিগুলো চলে এলে আবাদ করতে সুবিধা হয়, উর্বরা শক্তি পড়ে। আর এখন শুকা থেকে এই যে ঘাস হচ্ছে আরও ঘাস হয়ে যাবে। আমাদের এলাকায় থই থই করে পানিতে, পানি না থাকলে এখন মরুভূমি এলাকা লাগতেছে। বৃষ্টিও নাই, পানিও নাই। 3 জেলার সমন্বয়ে 62 বর্গ কিলোমিটারের চলন বিলে মাছ শিকার করে জীবন চলে হাজারো জেলে ও সাধারণ মানুষের। মৎস্য বিভাগের তথ্য মতে উন্মুক্ত এই জলাশয় থেকে প্রতি বছর মাছ উৎপাদন হয় অন্তত 20,000 মেট্রিক টন। তবে এবছর বিলে মা মাছ ডিম ছাড়ার আগে ও পরে পর্যাপ্ত পানি না আসায় ছোট অবস্থাতেই মারা গেছে অনেক মাছ। চলন বিলে পানি নাই, যার কারণে মাছ বড় হতে পারছে না, আমরা মাছ পাচ্ছি না। এই জন্য ওই টিপির বাচ্চা একেবারে ছোট ছোট, এগুলা বাচ্চা ধরা ঠিক না, না ধরলে আরো বড় হবে, সেখন ধরতে হবে। ছোটকালীন মাছ ধরে এসে খায়, জাতির জন্য এটা ক্ষতিকর হচ্ছে। এটা দেখভাল করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ করছি। বর্ষাকালে প্রতি বছর হাজারো পর্যটকদের আগমনে মুখর থাকে বিলটি। তবে পর্যাপ্ত পানি না আসায় পর্যটক সংকটে অলস সময় পার করছে ছোট বড় নৌকা। আমাদের নৌকা 100-150 টাকা নিয়ে বাড়ি যেতে হয়, এমনও সময় খালি নৌকা নিয়ে বাড়ি যেতে হয়। এক কথা আমাদের এই চলন বিলে আমরা নৌকালারা সারাদিন চাতক পাখির মতো চেয়ে আসি, লোকজন নেই, পয়সা পাতি কামাই কাজি নাই। আর বছর এই দিনের লোকজন গাদি, কিন্তু বর্তমানে লোকজনও ফেরা গেছে, আর লোকজন আর আসে না পানি অল্প দেখে। চলন বিলে পানি প্রবেশ করে নদী ও উজানের ঢলের মাধ্যমে, কিন্তু এবার আগেই বর্ষা আসায় ছিল না পানির স্থায়িত্ব। এতে দ্রুত নেমে যায় বিলের পানি। গত বছর ঠিক এই সময়ে চলন বিলের এসব রাস্তায় ছিল 2 থেকে 3 ফিট পানি, কিন্তু এবছর একেবারেই উল্টো চিত্র।
পানির পরিবর্তে এখন এসব রাস্তা দিয়ে চলছে যানবাহন। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবছর চলনবিলে বৃষ্টিপাত কম হয় কৃষি, মৎস্য এবং পর্যটন খাতে পড়েছে ব্যাপক প্রভাব। তাই বৃষ্টির দিকে চেয়ে থাকা ছাড়া আর উপায় নেই চলনবিলবাসীকে। মাহবুব হোসেন, এখন, নাটোর। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি। আমরা আবারও যুক্ত হচ্ছি সেখানে। পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। আর সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সময়ের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি। এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। বিএনপি সাতগুলো জেলাতেও কয়েকটি দল আমরা দেখলাম যে কয়েকটা রাজনৈতিক দল নাখোশ হয়েছে এই বিষয়ে এবং নির্বাচন বাঞ্চালের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। না, হতাশ হয়েছে বলেছে। হতাশ, যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। না, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। জি, খুব সম্ভব, অত্যন্ত ভালোভাবে সম্ভব। আপনার 3 মাসে আপনার 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সে নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। সরকারের মধ্যে 2জন ছাত্র উপদেষ্টা আছে এবং বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীরা বলেছে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তো এখন আপনারা আসলে কতটুকু আশাবাদী যে এই সরকারের সেটআপে সামনের নির্বাচন ফিরিয়ে করছে? প্রফেসর নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। যত তাড়াতাড়ি সম্ভব। শুনতে শুধু ভালো লাগবে তো, একটা ওয়েটিং ইজ আপনার না। থ্যাংক ইউ। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি, নিয়ে ব্রিফ করছিল দলটি, সরাসরি ছিলাম সেখানে। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।